ঋতু পরিবর্তনের পালাবদলে এখন শরৎকাল, আর শরতের শুভ্র আবহাওয়া আসলে খুব ভালো লাগছে। যদিও বা শরৎকাল, কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন বসন্তের হাওয়া বইছে। এই কথার অর্থ এই যে 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশের যে সূচনা হয়েছে, সেই সূচনার মধ্য দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এখন কেমন যেন একটি পরিবর্তন দেখা যাচ্ছে। সম্মানিত সুধী, 16 বাংলা টিভির সমসাময়িক বিষয় নিয়ে টক শো অনুষ্ঠান কেমন বাংলাদেশ চাই, এই অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আর আজকের আপনাদের সঙ্গে আছি আমি আমিনুল হক শাহিন। স্টুডিওতে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আলোচক হিসেবে আমাদের এই টক শো অনুষ্ঠানে। প্রথমে আমি পরিচয় করে দেব কে এম জামাল হোসাইন, একজন সংগঠক এবং মানবাধিকার কর্মী, এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্টের লেখক কামাল পারভেজ। আপনাদের দুজনকে 16 বাংলা টিভির পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আপনাকে ধন্যবাদ। আসলে মূল বিষয়টা হলো যে আমরা আমাদের যে আজকে এই আলোচনা অনুষ্ঠানে যে বিষয়টি আমরা নিয়ে এসেছি, কেমন বাংলাদেশ চাই। এই কেমন বাংলাদেশ চাই, প্রথমে আমরা জামাল ভাইয়ের কাছ থেকে জানতে চাইব যে আজকে থেকে 2 বছর আগে বা 5 বছর আগে বাংলাদেশের অবস্থাটা কেমন ছিল। প্রত্যেকটা সেক্টরে কিন্তু দুর্নীতিতে নিমজ্জিত ছিল, আর এই দুর্নীতি ছাড়া কোনো কথাই নেই, এরকমই একটা অবস্থা। অর্থাৎ বাংলাদেশের অবস্থাটা এভাবে পরিণত হয়েছিল, তো হরিলুটের অবস্থায় পরিণত হয়েছিল। আমরা আপনার কাছ থেকে জানতে চাই এই যে দুর্নীতি, কারণ একটি আপনার সুন্দর একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে আমাদের প্রথমেই দরকার দুর্নীতিকে রোখা। আমরা এই দুর্নীতিটা কিভাবে বন্ধ করতে পারি? ধন্যবাদ আপনাকে। প্রথমেই একটি কথা বলি যে সেই ছোটবেলায় যখন প্রথম স্কুলে হাতে খড়ি হলো, তখন আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি, এই গানটি প্রত্যেকটা শ্রেণীতে, প্রত্যেকটা স্কুলে, কলেজে কিন্তু এই গানটি বাজানো, জাতীয় সঙ্গীত। এটি আমাদের দেশের জাতীয় সঙ্গীত। তো এর মূল থিমটা হলো যে আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি। তো মা, মাটি, দেশ, এই বিষয়টাকে আমরা বলি যে আমরা দেশটাকে মায়ের সাথে তুলনা করি। তো আমরা মাকে যতটুকু শ্রদ্ধা করি, ভালোবাসি, দেশটাকে সেই অবস্থান থেকে কিন্তু টোটালি আমরা প্রাধান্য দেই না, অর্থাৎ মুখে আমরা বলি। তো এখন আমরা যদি হৃদয়ে, আমার মননে যদি আমি লালন করি যে আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি, তো আমার ভালোবাসার মানুষের সাথে কিন্তু আমি কোনো রকম প্রতারণা করতে পারি না। তো আমরা যেটা করছি যে দেশের সাথে প্রতারণা করছি, আমি আমার জন্মের সাথে প্রতারণা করছি, আমার জাতির সাথে প্রতারণা করছি, আমার বিবেকের সাথে প্রতারণা করছি। তো এই সব মিলিয়ে হলো যে আসলে দুর্নীতি। একটা সময় দেখলাম যে আসলে দুর্নীতিটা কি, এটি একটি বিষয় যে আমরা বলি ন্যায় এবং অন্যায়। তো ন্যায় অন্যায়ের যে থিমটা, সেখানে যদি বলি যে অন্যায় কোনটা, ন্যায় কোনটা, এটি যদি আমি বুঝতে পারি, ভালো এবং মন্দের পার্থক্যটা যদি বুঝতে পারি, তাহলে কিন্তু দুর্নীতি কোনটা সেটা আমি বুঝতে পারি। আমি এখন সে ধরেন একটা সরকারি অফিসে গেলাম একটা কাজের জন্য, তো সেখানে দেখা গেল যে আমি একটা ছোট্ট করে বলি যে সিটি কর্পোরেশন, এটি হলো যে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বাংলাদেশ সরকারের অধীনে এই প্রতিষ্ঠানটা পরিচালিত হয়। সেখানে একজন মেয়র থাকেন, কাউন্সিলর থাকেন, অনেক পর্যায়ের লোকজন থাকেন। তো সেখানে আপনি যদি এই শহরে, এটা যেহেতু চট্টগ্রাম শহর, চট্টগ্রাম শহরে যদি আপনি ব্যবসা বাণিজ্য করতে চান, তাহলে আপনাকে একটি বৈধতার জন্য একটা লাইসেন্স নিতে হবে। সেই লাইসেন্সটার অথরিটি হলো সিটি কর্পোরেশন। তো এখন সিটি কর্পোরেশনের লাইসেন্সটার আপনার ধরেন যে ব্যবসাটা আপনি করতে যাবেন, ওই লাইসেন্সটার ফি হলো 500 টাকা সে। এখন যার কাছে আপনি গেলেন, উনি আপনাকে হিসাব দিবে 1200 টাকা। 500 টাকা আপনার লাইসেন্স ফি, যেটা হিসাব দিচ্ছে 1200 টাকা। তো এখন যদি আপনি প্রশ্ন করেন যে ভাই 700 টাকা কিসের, তাহলে উনি একদম সোজা সাপটা বলবে, ভাই বোঝেন না, আমাদেরও তো খরচ আছে, বিভিন্ন সমস্যা আছে। তো এই তাহলে আপনাকে এখন ওই কাজটা করতে গেলে কিন্তু 700 টাকা দিতে আপনি বাধ্য হচ্ছেন, না হলে আপনি ওই লাইসেন্সটা পাচ্ছেন না, কিংবা আপনার যে সময়ের মধ্যে প্রয়োজন ওই সময়ে আপনি পাচ্ছেন না।
তো সব মিলে আপনি বাধ্য হয়ে গেলেন 700 টাকা দিতে। এবার আপনি আপনার বিবেককে প্রশ্ন করতেছেন যে আমি তো টাকাটা অন্যায়ভাবে দিলাম, কিন্তু আপনার বিবেক বলতেছে যে আপনি অন্যায়ভাবে দিচ্ছেন, কিন্তু আপনি বাধ্য হয়ে গেছেন দিতে। এর কারণটা হলো যে এই কর্পোরেশনের যিনি হেড অফ দ্য আছেন, দায়িত্বে আছেন, যিনি নির্বাহী প্রধান আছেন, মেয়রকে আমরা ট্রিট করি, উনি যদি এই বিষয়গুলোকে, ছোট ছোট বিষয়গুলোকে প্রাধান্য দেন এবং যে কোনো অবস্থাতেই কর্পোরেশনে দুর্নীতি করা যাবে না, যদি এই বিষয়টা উনি প্রাধান্য দেন, তাহলে তার মানে অধীনস্থ যে লেভেলগুলি আছে সেখানে দুর্নীতি, অর্থাৎ একটা ছোট্ট বিষয় দিয়ে আপনি বোঝানোর চেষ্টা করলেন যে দিলাম। তো এখন বাংলাদেশে যারা আমরা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করি, এমপি নির্বাচিত করি, এরপরে তিনি মন্ত্রী হন, তো এখন একটা মন্ত্রী যিনি হলেন তার থেকে জাতি আশা করে যে তার থেকে ভালো কিছু হবে, দেশের উন্নয়ন হবে, দেশের উন্নয়নের জন্য কাজ হবে, ওই মন্ত্রণালয়ের যে অধীনে যারা আছে সেই বিষয়গুলি সুন্দরভাবে পরিচালিত হবে। তো এখন আমি আরেকটি জিনিস বলি, বিগত যে সরকার ছিলেন, যে সরকারকে আমরা বলি যে 36শে জুলাই, অর্থাৎ এদিকে 6 দিন ওদিকে 30 দিন, সব মিলে 36শে জুলাই হলো, যে ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনে যারা পালাতে বাধ্য হলো, সেই সরকারের একজন মন্ত্রী, যিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, তার বাবাও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, আমরা তাকে চিনি নাম বললেই মিস্টার জাভেদ সাহেব, যিনি বিগত সরকারের ভূমিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ওনার শুধুমাত্র লন্ডনেই বাড়ি আছে 360টি। ও মাই গড। এখন এই 360, উনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এটি ঠিক আছে, আখতারুজ্জামান বাবুর যথেষ্ট সম্পদ ছিল, কিন্তু 360টা বাড়ি করার মতো লন্ডনের মতো জায়গায় এই অডেল সম্পদ ছিল না। তো এখন উনি যে মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল, ওখানে দেখা গেছে যে হাজার হাজার কোটি টাকা ইনকামের একটা সোর্স ছিল, রাস্তা ছিল, সেখান থেকে উনি দুর্নীতি করছেন। লন্ডনেই 360টি বাড়ি করছেন, ওনার আমেরিকাতে বাড়ি আছে, মালয়েশিয়াতে বাড়ি আছে, আরো বিভিন্ন দেশে বাড়ি আছে। তো এখন এই যে অডেল সম্পত্তি উনি করলেন, অ্যাকচুয়ালি ওনার কি প্রয়োজন আছে এত সম্পত্তির? আদৌ না। ওনার যে নেক্সট জেনারেশনের পরে জেনারেশন আসবে, ওনার যে পৈতৃক সম্পত্তি আছে, যে ব্যবসা বাণিজ্য আছে, এটা দিয়েই সুন্দরভাবে চলা সম্ভব। তো এখন বাংলাদেশের আসলে এই দুর্নীতির যে বিষয়টা, এটা বলতে গেলে বিশাল অনেক। অর্থাৎ আপনার কথার মধ্যে দিয়ে সুস্পষ্ট হলো এই যে বাংলাদেশে যারা মন্ত্রী এমপি হলেই এরা টাকার পাহাড় করতে পারে, এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আপনার ইচ্ছায় দেন বা অনিচ্ছায় দেন, এই যে আপনার যে ঘুষটা দিচ্ছেন, এটা আসলে একটা রীতিতে এখন পরিণত হয়ে গেছে। এটা আপনার মনের ইচ্ছার বিরুদ্ধে দিলেও এখন এটা একটা রীতি। আমি আরেকটা জিনিস বলি আপনাকে, এটা একটু আমি আপনাকে বলি, আসলে রীতিতে পরিণত হচ্ছে না, যেই জায়গাটা থেকে আপনি গণতন্ত্রের জবাবদিহিতা নেই, মানে গণতন্ত্রের কাছে জবাবদিহিতা নাই, সেই জায়গাটাতে দুর্নীতি থাকবেই। আপনি যখন একটা জবাবদিহিতার আন্ডারে আনবেন, যখন ধরেন একটা মিনিস্টার, যে জাভেদের কথাটা উঠে আসছে, তার সাথে আরো মন্ত্রীরা আছে, তো ওরা যে চেয়ার বসছে বা চেয়ারটা দায়িত্ব পালন করছে, সেই জায়গাটা কি আসলে জবাবদিহিতা ছিল না। এখানে ওই যে ভাইয়ের সাথে আমি একটু সুর মিলাই, যে গণতন্ত্রের একটা বিষয় আছে, আমরা নামে গণতন্ত্র, কাজে গণতন্ত্র নাই। আমাদের বিগত 15.5-16 বছর আমাদের বাক স্বাধীনতা ছিল না। আওয়ামী লীগের বিপক্ষে একটা শব্দ উচ্চারণ করলে তার টুটি চেপে ধরা হতো। একটা জিনিস আমি বলি, যে রাষ্ট্রের যিনি নির্বাহী প্রধান থাকেন, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী থাকেন আমাদের দেশের, রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী। এখন প্রধানমন্ত্রী যদি দুর্নীতিবাজ হয়, তাহলে তার মন্ত্রী এমপি যারা আছেন কেউ আসলে সৎ থাকার সুযোগ নাই। ধন্যবাদ জামাল ভাই, আপনার কাছে আমরা আবার ফিরে আসবো। আমাদের সম্মানিত অতিথি কামাল পারভেজ, একাধারে সাংবাদিক, লেখক, ওনার কাছে আমার প্রশ্ন, যে বিগত সময় একটা ডিজিটাল আইন এবং আইসিটি একটা মামলা আমরা প্রচলন দেখেছি, যে আইনটার কারণে সাংবাদিকদের টুটিও চেপে ধরা হয়েছে। এটা আমরা আসলে সংবাদপত্রের জন্য একটি কালো আইন বলে আমরা জানি। আজকের এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য বা কেমন বাংলাদেশ চাই, সেই আলোকে আমি একটু আপনাকে এই বিষয়ে নিয়ে একটু আলোচনার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আমাদের সঙ্গে। আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন, যে আইসিটি বা ডিজিটাল আইন যেটাই বলি আমরা, বর্তমান সরকার যে ডিজিটাল আইনটা তৈরি করছে, তার একটু পিছনে আমার যেতে হয়, না গেলে আপনাকে ক্লিয়ার করা যাবে না।
আপনি হয়তো জানেন 2006 সালে প্রথমত বিএনপি একটা আইসিটি মামলা আইন তৈরি করে। আইসিটি আইনটা তৈরি করার পরে সেই আইনটা কিন্তু বিএনপি প্রয়োগ করতে পারেনি, তাদের হাতে সময় ছিল না। তবে ওই আইসিটি যেভাবে প্রয়োগ করছিল সেই ধারাতে কিন্তু অতটা কিন্তু কি মানে চাপ পড়বে মনে হয়নি, বা ওটা এতটা তাদের চিন্তা চেতনা ছিল একরকম। তা এখন ওটা ছিল তাদের যে চিন্তা চেতনা, ওটা ছিল একটা রাজনৈতিক গাইড সিস্টেম করা, বা ওইটাকে মিডিয়ার দিকে ওইটা ধাবিত হয়নি, ওইটা চিন্তাধারা ছিল না। কিন্তু 2006 সালে তারা প্রয়োগ করতে পারে নাই। তারপরে আসলো কেয়ারটেকার গভর্নমেন্ট, সে 2 বছর ছিল। 2013 সেপ্টেম্বরে এসে সেটাতে মানে সংস্কার করলো, এই আইসিটি আইনটাকে সংস্কার করছে। আইসিটির নাম ছিল সংস্কার করলো কারা? আওয়ামী লীগ সংস্কার করলো করে এই মামলাটা তারা রান করলো। আচ্ছা, রান করার পর দেখা গেল যে এটা দিয়ে আসলে মামলাটা কাজ হচ্ছে না। মানে কাজ তাদের টার্গেট তো আসলে জনগণ নয় বা সাধারণ ইয়েতে নয়, তাদের টার্গেট দুইটাই। একটা হচ্ছে যে গণমাধ্যমকে গলা টিপে ধরা, আরেকটা হচ্ছে যে তাদের যে বিরোধী দল আছে তাদেরকে ঘায়েল করা। এই দুটো ছিল তাদের প্ল্যাটফর্মের তৈরি করা। কিন্তু দেখলো যে এই আইনটাতে কাভার হচ্ছে না, তখন তারা সুকৌশলেই 2018 সালে ডিজিটাল 18 অ্যাক্ট নামে তারা পুরো আইনটা আইসিটি আইনটাকে বাতিল করে দিয়ে ডিজিটাল আইন নামে তারা কি করলো? রূপান্তরিত। আইসিটিতে যে 54, 55, 56, 57 ধারা ছিল, ওই ধারাগুলোকে তারা কি করলো? করে দিয়ে তারা ডিজিটাল আইনে 2টা ধারাকে শক্ত বলবৎ করলো। সেটা হচ্ছে 57 এবং 32 দিয়ে দিল। তার মানে 32 হচ্ছে যে 32 ধারাটা এমনভাবে দিল যেটা হচ্ছে যে গণমাধ্যমটা কি করা? গলা টিপে ধরা, সংবাদ কর্মীদেরকে গলার টুটি ধরে তাদেরকে সিস্টেমে কারাগারে ঢুকানো, এটা ছিল। এবং দেখেন আগের যে আইন আইসিটি ছিল ওখানে 10 বছরের কারাদণ্ড ছিল, বাট জরিমানা ছিল না। ওখানে ডিজিটাল আইনে কি করলো? আপনাকে সর্বোচ্চ মানে 10 লাখ থেকে শুরু করতে তারা 50 লাখ টাকা পর্যন্ত কি করলো? জরিমানা একটা আদেশ দিল, এবং তার সাথে 14 বছরের কারাদণ্ড। মানে ওখানে ছিল 10 বছর, এটাকে প্লাস করে 4 বছর। এখন আমার মতন যদি আমাকে মামলায় রায় দেওয়া হয় আমার বিরুদ্ধে, ধরেন আমার পক্ষে কি সম্ভব 50 লাখ টাকা দেওয়া? তবে আমার 14 বছর কারাদণ্ড বুক করতেই হবে, তাই না? এখন দেখেন বিগত আপনি যদি হিসাব করেন 2009 পর থেকে বিগত 16 বছর, এদিকে 15 বছর, এদিকে ধরেন আগস্টের 5 তারিখ পর্যন্ত, তাহলে আপনি প্রায় 15 বছর, এদিকে 7-8 মাস পর্যন্ত, এই সময়টাতে দেখেন তারা প্রায় গুম খুন তো ধরেন সাংবাদিক প্রায় 35 জন হয়েছে, এটা তো হিসাব পাওয়া একটা ইয়ে। কিন্তু 665 জন সাংবাদিকরা তারা কি করলো? নির্যাতন করছে। এগুলো হচ্ছে সবগুলো ডিজিটাল মামলা। আচ্ছা, ডিজিটাল মামলায় তাদেরকে মানে নির্যাতন চালানো হয়েছে। এখন অনেকে জামিন নিতে পারে নাই, মাঝখানে যে মামলাগুলো অনেকে জামিন নিতে পারে নাই, অনেকে বহু কষ্ট হাইকোর্টে জামিন নিতে হয়। ডিজিটাল মামলা একটা অবস্থা দিকে দেখেন, আপনি মামলা যখনই আগে কিন্তু আদালত ইয়ে করছে তারা, তো আপনি ট্রাইব্যুনালে ডিজিটাল ট্রাইব্যুনালে যাবেন, মামলা করেন, বাট জামিন নিতে হাইকোর্ট থেকে, এরা সিস্টেমটা করছিল। পরে মানে ডিজিটাল ট্রাইব্যুনালে জামিন হবে না, ওটা হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসলে তারপরে এখানে যা কাগজ জমা দিবেন আপনি সিস্টেমটা করছে। এখন দেখেন যখন এটা নিয়ে সম্পাদক পরিষদ বা সাংবাদিকরা আন্দোলন শুরু করছে, বিভিন্ন মানববন্ধন বা সম্পাদক গোল টেবিল বসছে আলোচনায়, তখন তারা আইনমন্ত্রী কি করলো? সুকৌশলে এই ডিজিটাল মামলাটাকে ওই মানে ধারা কিন্তু সব ঠিক রাখছে, এটাকে আবার সাইবার মামলা নামে, সাইবার ট্রাইব্যুনাল অ্যাক্ট নামে কি করলো? একটা রূপ দিল। তারপর পুরোনো নামে ফিরে আসছে। কিন্তু ওই যে আইসিটি তথ্য প্রযুক্তি, ওই সাইবার মামলাটাকে ওইখানে নিয়ে নামটা দিল, ডিজিটাল করে নাম নাই। কিন্তু আপনি তো যে লাভ সেই কত, আপনার ধারা তো রয়ে গেছে, কিন্তু শুধু হেডলাইন চেঞ্জ হলো। এটা হচ্ছে যে টোটালি আপনি বিরোধী দলকে গায়ে করা, প্লাস জনসাধারণ যেই ধরেন বাকস্বাধীনের কথা বলবে, অর্থাৎ জনসাধারণ যে কথাটা বলবে, এটার মূল মাধ্যম হলো গণমাধ্যম। এবং গণমাধ্যমকে মানে গলা টিপে ধরা, মানে একটা কালা কানুন আইন তৈরি করলো। এটাকে টোটালি
এই বাক স্বাধীনতাটাকে কি করলো? খর্ব করলো। খর্ব করে দিল। কথা বলছেন? তাহলে এই যে তারা 2018 সালে এটা করলো, 2023 সেপ্টেম্বরে এসে এই সংশোধন করে সাইবার অ্যাক্ট করে তারা মামলা করলো, আইন পাস করলো। এখন দেখেন সবচেয়ে মজার বিষয়, আমি আরেকটু বলি, 5ই আগস্ট আমরা যে জনতার যে একটা উত্তাল ঢেউ সারা বাংলাদেশে, এবং তাদের বিনির্মাণেই আমরা আজকে কি নতুন একটা বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশ পেয়েছি বলতে একটা নতুন একটা দেশ রূপ মনে আমার চোখের সামনে ভাসছে, যে আসলে আমি কোন দেশে বাস করছি সেটা একটু খুব চিন্তা নেই। আজকে হয়তো আমি এখানে কথা বলতে পারছি, কিন্তু এমনও দেখা গেছে অনেক টক সাথে আমি কথা বলতে পারিনি। ঠিক আছে, আমি গুম খুনের নিয়ে কথা বলতে গেছি যে অধিকার সংগঠনে, একবার মানববন্ধন গেছি, তারপর আর যেতে পারিনি, এটা আমাদের জাহাঙ্গীর ভাই জানে। এরপরে আমার যাওয়া বন্ধ হয়ে গেছে। কোথাও কথা একবার বলে আসছি, এরপরে আর কি কথা বলা যায়নি। এই যে আমার বাক স্বাধীনতাটা, এটা কি করলো একেবারে মানে গলা চেপে ধরা। এটা হচ্ছে যে মানে গণমাধ্যমটাকে যেও ধ্বংস করার প্রয়োজন সেও করে দিয়ে গেছে। না ঠিক আছে, এখন বিষয়টা হলো যে এই যে কালো আইনগুলো, আমি বলবো কালো আইনই, এই কালো আইনের মাধ্যমে কিন্তু গণমাধ্যম তার সঠিক স্থান থেকে তার কথাগুলো বলতে পারেনি দীর্ঘদিন যাবত। যাই হোক, আমরা এ বিষয়ে আরো আলোচনা করব। আমরা জামাল ভাইয়ের কাছ থেকে আরেকটু জানতে চাইবো যে আপনি দুর্নীতির কথা বললেন, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি নিমজ্জিত ছিল। মন্ত্রী এমপিরা টাকার পাহাড় করেছে, বিদেশে বাড়ি করেছে। চট্টগ্রামে সাইফ পাওয়ার টেক নামে একটি প্রতিষ্ঠান আছে, যার কর্ণধার রুহুল আমিন তরফদার, সেও আপনার 1000 কোটি টাকার মালিক। তো এই যে তারা এইভাবে মন্ত্রী এমপিদের পুঁজি করে তারা কিন্তু এই দেশটা থেকে, বন্দর থেকে তারা কিন্তু বহু টাকা হাতিয়ে নিয়েছে। এইরকম রাঘব বোয়াল বাংলাদেশে আরো অনেক। যে আপনি বললেন যে আমার চেতনাবোধ থেকে আমি যে বলি আমি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা যদি বুকে লালন করা যায়, হৃদয়ে লালন করা যায়, তাহলে এই দেশ থেকে দুর্নীতি মুক্ত করা যাবে। আমরা ওই জিনিসটাই চাচ্ছি যে আজকের এই বাংলাদেশে দাঁড়িয়ে আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদের কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আসলে বিষয়টা হলো ওই যে তরফদার রুহুল আমিন হাওলাদারের কথা বললেন, সাইড পাওয়ার টেক, আমার ছোট্ট একটু ব্যবসা প্রতিষ্ঠান। তো সেখানে কিছুদিন আগে এক ভদ্রলোক এলেন চাকরির জন্য। তো আমি তাকে প্রশ্ন করলাম যে আপনি এর আগে কোথায় ছিলেন। উনি আমাকে বলল যে আমি সাইড পাওয়ার টেকের ইঞ্জিনিয়ারিং এ ছিলাম। তো কেন আসছেন? তো উনি সোজা সাপটা জবাব দিল যে আমি 6 মাস বেতন পাই না। এখন এই ভদ্রলোক বন্দর থেকে কিন্তু 1000 কোটি টাকা দুর্নীতি করে নিয়ে গেছে। এখন দুর্নীতিটা করার সুযোগ কিন্তু গভর্নমেন্ট করে দিছে তাকে, এটা কিন্তু উনি তৈরি করতে পারেন না। উনি গভর্নমেন্টের লেজুর বৃত্তি করার কারণেই উনি এই সুযোগটি পেয়ে গেছেন। এই ব্যাপারটা আরো ক্লিয়ার হওয়া যাবে যে মেজর মনিরুদ্দিন হাসান, উনি বন্দর সংশ্লিষ্ট বিষয়ে এবং একটা বিদেশি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। উনি ফেসবুকে কিন্তু প্রায় লাইভে এসে বলেন এই তরফদার রুহুল আমিনের ব্যাপারটা। তো আসলে শুধু নট অনলি তরফদার রুহুল আমিন, আরো এরকম বহুত রুহুল আমিন বাংলাদেশে তৈরি হয়ে গেছে। তো এখন এইখান থেকে আমাদের বেরোতে হলে আমরা যে বলি যে আমরা নতুন একটি বাংলাদেশ পেলাম, আসলে বাংলাদেশটি কিন্তু নতুন এখনো হয়নি। এখনো সেই হয়তো মোড়কটা চেঞ্জ হয়েছে, লেভেলটা বাংলাদেশটা ঠিকই আছে, বোতলটাও ঠিকই আছে, শুধু জাস্ট লেভেলটা একটু পুরানা ছিল, ওটা ছিঁড়ে ফেলে দিছি, দিয়ে নতুন একটা লেভেল লাগিয়ে দিলাম। এই অবস্থানে এখন বাংলাদেশের অবস্থান। তো বাংলাদেশের থেকে দুর্নীতি যদি দূর করতে হয় তাহলে প্রত্যেকটি লোক, বাংলাদেশের সে ধরেন যদি 20 কোটি লোক থাকে, এই 20 কোটির ভিতরে একদম মন্ত্রী এমপি থেকে শুরু করে এভরি মানে প্রত্যেকটা সেক্টরের মানুষ আছে, ছোট থেকে বড় সব মানুষ আছে, কৃষক, শ্রমিক, মজুর, রিক্সা চালক সব আছে এই 20 কোটির ভিতরে। এই 20 কোটি মানুষকেই বলতে হবে যে আমি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই।
তাহলেই দুর্নীতি রোধ করা সম্ভব। ঘুষ দিব না নিব না। প্লাস এখানে আরেকটা বিষয় হলো যে মাঝে মাঝে দেখি যে আমরা নিচের থেকে দুর্নীতি বন্ধ করার জন্য একটা কৌশল অবলম্বন করা হয় মানুষকে দেখানোর জন্য, মানে এটাকে বলে কি আইওয়াশটা করার জন্য বলে যে নিচের থেকে দুর্নীতি বন্ধ করতে হবে। আপনি যদি থানায় যান, ওই থানার যিনি দায়িত্বে আছেন, যাকে আমরা বলি ওসি যদি বলেন যে আমি দুর্নীতি করব না, ঘুষ খাবো না, কোনো ইন্সপেক্টর কোনো সিপাহী ঘুষ নিতে সাহস পাবে না। এখন ওসি সাহেব দেখা গেছে সে ধরেন আমার ইপিজেড থানায় যে ওসি আসছে, ওনাকে আসতে হয়তো 50 লাখ টাকা ঘুষ দিয়ে আসতে হয়েছে। তো এখন 50 লাখ টাকা তো বাড়ি থেকে জায়গা বিক্রি করে নিয়ে আসেন না, অটোমেটিকলি সে খাবে, সে এখান থেকে 1 কোটি টাকা ইনকাম করবে, কারণ 50 লাখ দিয়ে আসছে আর 50 লাখ সে পকেটে নিবে, তাহলে তাকে মিনিমাম 1 কোটি টাকা রোজগার করতে হবে। তো এইবার সে তার অধীনস্থ যারা আছে সবাইকে বলে দিছে যে আমাকে 1 কোটি দিতে হবে 2 বছরের মধ্যে, আমি এখানে হয়তো 2 বছর থাকবো অথবা 1 বছর থাকবো, তো 1 বছরের মধ্যে আমাকে 1 কোটি টাকা দিতে হবে। এখন ও 1 কোটি দেওয়ার জন্য ও আরো 2 কোটি টাকা দুর্নীতি করতেছে। তো এখন আমাদের যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, ওনাকে বলতে হবে যে আমি দুর্নীতি করব না। আগামীতে হয়তো একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, ওই রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্র থাকতে হবে। আমরা মুখে বলি যে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আসলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ না, এটি ওই যে কি বলে পরিবারতন্ত্রের বাংলাদেশ। আমরা দেখে আসি বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় দেখা গেছে হয় বিএনপি ছিল না হয় আওয়ামী লীগ ছিল, মাঝখান দিয়ে এরশাদ সাহেব কিছু সময় শাসন করে গেছেন। তবে এখন এই যে বিএনপি আওয়ামী লীগ বিএনপি, এর অল্টারনেটিভ কিন্তু কিছু নাই। এখন এই দুইটা দলের সাথে ছোট ছোট যে দলগুলি আছে সেগুলি লেজুর ভিত্তি করে। ধন্যবাদ। আমরা আপনার গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আসলে আমাদের পক্ষে প্রত্যেকেরই সোচ্চার হওয়া উচিত এবং যে স্থান থেকে আমাদের বলা উচিত যে আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ব। সম্মানিত সুধী, আমরা আরো আলোচনা শুনবো। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক কামাল পারভেজ। আমরা তার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাইবো, এই যে সাম্প্রতিক সময় সরকারবাদী এবং পুলিশবাদী মামলা, এই যে মামলার বেড়া জালে, এইটা কিন্তু অনেক মানুষ কিন্তু এই যে মামলাটার মাধ্যমে কিন্তু এটা একটা বাণিজ্য ছিল। তো আমরা আজকের এই দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বো, কেমন বাংলাদেশ চাই সেটা আমরা বলছি, কিন্তু স্ব স্থান থেকে আইনের যদি সুশাসনও যদি প্রতিষ্ঠা না হয় তাহলে কিভাবে সম্ভব আমাদের এই বাংলাদেশ করা? আমি একটু এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আমি এই বিষয়টা একটু বলার আগে আমাদের মুরব্বী যে আমাদের একটা বিষয় নিয়ে কথা বলি। আপনার একটু আগে তরফদার রুহুল আমিনের কথা বলছেন। দেখেন, চট্টগ্রামের বন্দর মানে একচাটিয়া ব্যবসায়ী এবং যার দখল ছিল রুহুল আমিন তরফদার। আর চট্টগ্রামের সবচেয়ে একজন বিখ্যাত মাফিয়া ডন এবং সারা বাংলাদেশের মাফিয়া ডন, যিনি খোদ প্রধানমন্ত্রীর কাজ পৌঁছতে তার 0.5 ঘন্টা সময় লাগে না, সেটা হচ্ছে এসআরএম গ্রুপ। ঠিক আছে, দেখেন তরফদার রুহুল আমিন বন্দরকে কন্ট্রোল এবং গিলে খাওয়ার জন্য আমার সহকর্মী স্টাফ রিপোর্টার তার ভিতরে একটা নিউজ করেছিল 2000 কোটি টাকা রাজস্ব ফাঁকি। এই শিরোনামে যখন নিউজটা করে তখন তার উপরে একটা ঝড়ঝাপটা চালায় এবং এটা নিয়ে বন্দর নড়চড়ে বসে সচিব টচিব সবাই এটাকে একটু বন্দরে তরফদার রুহুল আমিনের সেফ পাওয়ার ট্যাগের ওদের যে গাড়িগুলো চলতো, একটা গাড়ির রেজিস্ট্রেশন নেই, একটা গাড়ির নিবন্ধন নাই। কথা বুঝলেন? বিগত আওয়ামী সরকার আমলে তারা কোনো টলি মলি কাভার ব্যানের কোনোটারে কি নিবন্ধন করেনি। বিআরটির ব্যবহার, তারা তো এই ট্যাক্স গুলো দেয় না, সরকার ক্ষমতার অপব্যয় করে এই গাড়িগুলো রাস্তায় চলছে। যখনই আওয়ামী লীগ গভর্নমেন্ট চলে গেছে, আমি বাজারে একটু খবর পেলাম তারা নাকি বলে এই গাড়িগুলো এখন নিবন্ধন করতেছে, প্রায় 2 কোটি টাকা তাদের জরিমানা আসছে এই গাড়িগুলো নিবন্ধন। যদি করে থাকে তো ভালো, ওয়েলকাম, কারণ একটা সরকার রাজস্ব পাচ্ছে। তো এই যে দেখেন এই জায়গাটা বাণিজ্য যে করেছে বা এটার সাথে কারাগার সম্পৃক্ত ছিল, সেটা একা করে নাই না, বন্দরটাকে গিলে খাওয়ার জন্য সে একা করছে না, এটার সাথে বন্দর চেয়ারম্যান জড়িত ছিল,
বন্দরের কর্মকর্তারাও জড়িত ছিল, বন্দরের সচিব জড়িত ছিল, ফারুক থেকে শুরু করে সবাই এটার সাথে সবাই কেমন নয়। আপনি বন্দরের ফারুক সচিবের যদি দুর্নীতি ঘাটেন এবং তার ভাই ব্রাদারা কে কোথায় আছে ঘাটেন, অনেক রহস্য বেরিয়ে যাবে। আমি জানি এগুলো রহস্য, কথা বুঝতে পারছেন? আপনি শুধু তরফদার একা খাইছে তা না, কিন্তু ওরাও ভাগ নিছে। আপনি ফারুক, সে ছিল কম্পিউটার ম্যান, সে কিভাবে এই সচিবের চেয়ারটাতে আসলো সেটা আপনাকে বুঝতে হবে। তার ভাই বন্দরে একটা জায়গায় আছে দপ্তর, অথচ তার ভাই ওখানে কাজ করে না, সারাদিন কোর্ট বিল্ডিং ওকালতি করে। এখানে আরেকটু আমি কামাল ভাইয়ের কথা মাঝখানে একটু ইন্টারফেয়ার করি, সরি। আমি যে একটা কথা বলছি যে উপর থেকে দুর্নীতি বন্ধ হইতে হবে। বন্দরের সাবেক যে চেয়ারম্যান ছিল নেভির কমোডর মিস্টার সোহায়েব, উনি কিন্তু অ্যারেস্ট হয়েছে এবং ওনার নামে মামলা হয়েছে। তো এখন এরা যখন দুর্নীতির সাথে জড়িত হয়ে যায়, সম্পৃক্ত হয়ে যায়, হাজার কোটি টাকা যখন তারা বাণিজ্য করার চেষ্টা করে, তখন এই রুহুল আমিনদের সৃষ্টি হয়, তখন ওই কম্পিউটার ম্যান সচিব হয়ে যায়। এখন আপনাকে শুধু সোহেলকে গ্রেপ্তার করলে হবে না, বন্দরের রুহুল তাদের গ্রেপ্তার করলে হবে না। কেন মানে সিরিয়াল চেন অফ কমান্ড থেকে কারা কারা জড়িত ছিল সচিব পর্যন্ত ওদেরকে আনতে হবে টেনে, তাহলে আপনি দেখুন রহস্য জট খুলে গেছে। আর এই বাণিজ্যের সাথে বন্দর ডিল করার জন্য থানার একটা কমিটি থাকে, পুলিশদের একটা বাণিজ্য থাকে, গাড়িগুলোকে রোডম্যাপ করার জন্য যাওয়ার জন্য। এটার সাথে বিআরটিও জড়িত, এতদিন করে কেন করে নাই, মানে টোটাল একটা, এটা এককভাবে একক করে না, ডাইনার বামাত সব দিকে আছে সবাই মিলে। যাক, ধন্যবাদ। এখন টু দ্য পয়েন্ট একটু আসছে। টু দ্য পয়েন্ট হচ্ছে যে আপনি পুলিশি আইন, সরকারবাদী আইন, আপনি দেখেন এই যে দুর্নীতি রোধ করবেন, প্রথমত আমি পুলিশ আইনটা বলি। আপনি এই আইনটা বেশ আজকে দেখেন দেশ স্বাধীনের পর থেকে হয়ে আসছে। আপনি যদি হিসাব করেন এই মানে এই আইনটা একটা দলকে একটা মানে যখন যে ক্ষমতা থাকে তখন তার বিরোধী দলকে ঘায়েল করার জন্য এই সরকারবাদী একটা মামলা হয়। ধরেন আওয়ামী লীগ 13 বছর 15 বছর 15.5 বছর ক্ষমতায় ছিল, তারা যে কথায় কথায় অত বিরোধী দল বিএনপিরা মাঠে নামছে, জামাত মাঠে নামছে, তখনই তাদেরকে কি করছে, একদম পুলিশ এসআই গিয়ে থানায় গিয়ে একটা মামলা করে দিচ্ছে, বাদ হইয়াও কয়েকজনের নাম দিয়ে অজ্ঞাত মামলা দিয়ে দিছে 2700 জনের নামে। না, সেখানে কিন্তু সাধারণ মানুষের কিন্তু ওই ওই মামলা এরকম নজিরও আছে। ওইটাই বলতেছি যে যখন ওদের নামগুলো চলে আসছে, এখন ওই অজ্ঞাত জায়গায় দেখা গেছে একজন রিক্সা চালককে তুলে নিয়ে গেছে তারা। অনেক ঘটনা, রিক্সা চালা স্বাধীন, সেই মামলায় ঢুকে গেছে। এইগুলো মানে একটা, আপনার মনে আছে কিনা, মেবি এটা তো 2013 সালের দিকে হবে ঘটনা, এই যে খুলশি থানার সামনে বোমা ফাটালো, সেই মামলায় এই যে বিএনপি নেতা মিন্নাসির এরা প্রথম আসামি, ওখানে বিএনপি হাইকমান্ড ছিল, সেখানে রিক্সা চালকও আসামি। দেখেন, রিক্সা চালকও কি আসামি। তাহলে পুলিশ বিবেক খাড়ে না যে এই মামলার সাথে ওর কি সম্পৃক্ততা, সে সারাদিন রিক্সা চালায়, সে থাকে ইয়েতে, ও তো এই এলাকায় ছিল না, তাহলে রিক্সা চালক একজন এমপি মন্ত্রীর সাথে বা এটা খুব লজ্জাজনক বিষয়। তো আমরা বলবো যে এই যে সরকারবাদী মামলা, পুলিশ যখন মামলা করে বাদী হয়ে একজন আছে, তখন এটাই কি হয়ে যায়, সরকারবাদী বলে, তাই না? কিন্তু কেন, কি কারণে এটা সরকারবাদী মামলা হবে? এটা সরকারবাদী কেন হবে? আপনি ব্যক্তি ইয়েতে পুলিশকে একজন এসআইকে দিয়ে মামলা করলেন, তাহলে পুলিশবাদী মামলা অবশ্যই, তাই না? তো ব্যক্তিবাদী মামলা হলো, সেটা আবার সরকারবাদী বলে। হ্যাঁ, এই আইনটাকে রোধ করা দরকার, কারণ এই আইনে কিন্তু আমাদের অনেক সাংবাদিকও পড়ছে, দেখা যাবে। ওই যে অনেক সাংবাদিক যখন পুলিশের বিরুদ্ধে নিউজ করছে, এই বিগত সরকার আমলে করছে কাজটা হয়েছে, যখন ধরেন একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে বা ইন্সপেক্টরের বিরুদ্ধে নিউজ করছে বা এসপির বিরুদ্ধে, তখন কি করছে, সুকৌশল তার বিরুদ্ধে গায়েবী মামলা হয়ে গেছে, একজন পুলিশবাদী অন্য থানা দিয়ে গায়েবী মামলা করে দিয়ে দিচ্ছে, করে দিয়ে তাকে রশি বেঁধে তাকে টেনে আনা হচ্ছে একজন সাংবাদিককে। অথচ দেখেন রাজনৈতিক নেতারা যখন অ্যারেস্ট, তাদের হাতে হ্যান্ডকাপ লাগায় না, কিন্তু সাংবাদিকের হাতে হ্যান্ডকাপ লাগায় কেন? আইনটা দুই রকম কেন হবে? ওর হাতে যদি হ্যান্ডকাপ লাগানো হয়, তাহলে ওই এমপির হাতে হ্যান্ডকাপ লাগানো দরকার, তাই না? হাত কটা লাগাও, একজনের গায়ে কেন লাগাবা? একজন সাংবাদিক জাতির বিবেক, ছোট হোক বড় হোক, তাকেও সম্মান দেওয়া প্রয়োজন। আপনি শুধু ওই রাজনৈতিক নেতা আওয়ামী লীগের আমসাদ গ্রেপ্তার হয়েছে, তাকে আপনি হ্যান্ডকাপ লাগান নাই, অথচ জাতির বিবেক, তাকে রশি দেন। এগুলো অনেক ঘটনা ঘটেছে, দেখছেন তো। এই যে আমাদের ঢাকার কাজল, কাজল থেকে শুরু করে তাকে পিছনে হাত মোড়া দিয়ে বান্ধা হলো, এটার জন্য তো হাইকোর্ট রুলও জারি করছে, ঠিক আছে? কিন্তু হাইকোর্ট রুল জারি করার পরও তারা শোনে না, তারা তাদের মতো করে কাজগুলো করে যায়, ক্ষমতা অপব্যয় করে। এখন এই যে মামলাটা, এইটাকে রোধ করা প্রয়োজন আগে, আমি মনে করি। কেন? এই মামলাটা নতুন করে তৈরি করা প্রয়োজন। কিভাবে?
পুলিশ যদি এই মামলা রাখতে হয় তাহলে আইনটা আনতে হবে, কোনো পুলিশের এসআই বা ইন্সপেক্টর যদি থানায় মামলা করে কারোর বিরুদ্ধে বা কোনো সংবাদকর্মীর বিরুদ্ধে মামলা করে, যে কেউ বিরুদ্ধে সরকারবাদী মামলা হয়, ওই যে মামলা বাদী হবে অফিসার, এই অফিসারকে কি করতে হবে, হয় পুলিশ কমিশনারের কাছ থেকে, এমপিতে থাকলে পুলিশ কমিশনার, ঠিক আছে, জেলায় থাকলে পুলিশ এসপির কাছে যেতে হবে, গিয়ে তার কাছ থেকে কি করতে হবে, লিখিত ব্যাখ্যা দিতে হবে যে আমি এমুকের বিরুদ্ধে মামলা করতে চাই, এই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করতে চাই, বা এবং পাবলিক এবং জনসাধারণের বিরুদ্ধে মামলা করতে চাই, এই কারণে তার কাছে ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা দিয়ে ওইখান থেকে একটা পারমিশন অনুমতি আনবে, আনার পরে ওই দুইটা কপি কি, ওটা একটা ফটোকপি সহ এবং অনুমতি কপি সহ সে মামলা কপি দিয়ে আগে আদালতে পাঠাতে হবে। না, এটা একটু ভাই একটু জানতে চাই, এটা তো হলো যদি ওই দারোগা ব্যক্তিগতভাবে কোনো মামলা করতে চান, শাহিন ভাই, আমি পুলিশের একজন অফিসার, আমার বিরুদ্ধে শাহিন ভাই একটা রিপোর্ট করলো, সেটা দেখলাম যে আমি করি নাই কিন্তু ওনার রিপোর্টটা ভুয়া, তাহলে আমি ওনার বিরুদ্ধে আইনের আশ্রয় নিব, এটা অধিকার তো আমার আছে। তাহলে আমি যখন আইনের আশ্রয় নিব, এটা আমি পার্সোনালি নিব, এটা তো তখন সরকার বাদী হচ্ছে না, আমি ব্যক্তি একজন পুলিশ অফিসার, আমি বাদী হচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার ডিপার্টমেন্টাল হেড যিনি আছেন তার থেকে আপনি এটাই জানেন যে কোনো পুলিশ অফিসার যার বিরুদ্ধে নিউজ করা হয়েছে এ পর্যন্ত, মানে মিডিয়াতে যত পুলিশদের বিরুদ্ধে বা তাদের দুর্নীতি নিউজ করা হোক বা যেটা হোক ব্যক্তিগত, আপনি জানেন যে এটা আপনার বিরুদ্ধে, কিন্তু তারপরেও তারা একটা আইন রেগে আছে যে তারা সহজে কারোর বিরুদ্ধে মামলা করতে পারবে না, যে কোনো সরকারি কর্মকর্তা হোক কর্মচারী, তারা মামলা করতে পারে না, তারা নোটিশ বা আপনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একটা সুপোজ করতে পারে। হ্যাঁ, এই মামলাটা করতে হলেও আপনাকে ওই উপরস্থ কর্মকর্তা, সেটা আমি বলছি ওই কথাটা যে উনি যদি ব্যক্তিগতভাবে মামলাটা করেন তাহলে উনি অনুমতি নেবেন, ওনার ডিপার্টমেন্টাল হেড। এটা না, আপনি এটাও না, আমার কাছে আপনি সরকার, এই যে সরকার যদি মামলা বলে চালাই আপনারা, হয়তো জনসাধারণকে হয়রানি করা হবে, কেন করবেন আপনি জনসাধারণকে হয়রানি করা হয়? আপনি তো এটা গণতন্ত্রের উপরে একটা চাপ সৃষ্টি করতেছেন। আপনাকে সোজা কথা হচ্ছে যে এই মামলা সরকার পুলিশ বাদী হয়ে, পুলিশ যখন বাদী হয় সেটাকে বলা হয় সরকার বাদী, কিন্তু আমার কথা হচ্ছে আপনার বাদী মামলা করেন, আপনি 10 জনের বিরুদ্ধে মামলা করেন, সমস্যা নাই, এই 10 জনের বিরুদ্ধে মামলা করার আগে অনুমতিটা নিয়ে আসতে হবে আদালত থেকে, পুলিশ কমিশনার থেকে, পুলিশ কমিশনার আগে অনুমতি দিবে যেটা হ্যাঁ মামলা করা যেতে পারে। এই কপি সহ, আমি বুঝতে চাচ্ছি এই কপিটা সহ আপনি যে কেন মামলা করতে হবে, ব্যাখ্যার কপি সহ দুইটা দিয়ে আদালত আগে পাঠাবেন। এখানে আমি আরেকটু আপনার সাথে শেয়ার করতে চাই, সেটি হলো যে সরকারবাদী যে মামলাগুলি হয়, যেটাকে আমরা সরকারবাদী বলি, পুলিশ, ওই যে আপনি একটু আগে বললেন যে বিএনপি একটা মিছিল বের করলো, সেখানে কিছু ভাঙচুর হইলো, পুলিশ যে মামলা করে দিল, অজ্ঞাতনামা শত শত আসামি, বাট এই আদেশটা তো সরকারের উচ্চ পর্যায়ের থেকে আসতেছে। আপনি পুলিশের একজন এসআই অথবা একজন ইন্সপেক্টর, আপনি বাদী হচ্ছেন, আপনার থানায় এই মিছিলটা হলো, আপনি আপনার থানার ওসি, আপনি বাদী হচ্ছেন, কিন্তু আপনাকে তো হায়ার অথরিটি পারমিশন দিচ্ছে, অর্ডার দিচ্ছে, আপনি মামলাটা করেন, তাহলে এখানে আর অনুমতি হায়ার অথরিটি অনুমতি দিচ্ছে আপনাকে, বাট হায়ার অথরিটি লিখিত অনুমতিটা কোথায় আপনার? আপনাকে বলে দিচ্ছে ফোনে যে মামলা করো, এটা লিখিত অনুমতি আনেন, আদালতে লিখিত অনুমতি সুবোধ করেন যে হ্যাঁ আমি লিখিত আনছি, এটা তো আনতেছেন না আপনি। আপনাকে গ্রেপ্তার করার জন্য আমি ফোনে আমাকে সেটা না, আপনি লিখিত অনুমতি নিয়ে এসে এই কারণে আপনার বিরুদ্ধে কি মামলা করা যেতে পারে, সেটা নিয়ে আপনি করেন। লিখিতটা আনা মানে তো হলো যে আইনের বাস্তবায়ন করা, আইনের প্রয়োগ করা, কিন্তু এখানে যখন এইটা বাস্তবায়ন করবেন, এই আইনটার প্রতি শ্রদ্ধা দেখাবেন, আপনি নিজে যখন পুলিশ চাকরি করবেন, আইনের প্রতি শ্রদ্ধা দেখে যখন আপনার আইনটা বাস্তবায়ন করবেন, দেখবেন যে আমাদের দেশে 90% দুর্নীতি বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ। না, একটু শেষ করি, আমি ওনার কথার সাথে আর একটু যোগ করে দিই। আসলে আমরা ওই যে আমাদের ভিতরে একটা জিনিস কাজ করে, আমি একজন পুলিশ অফিসার রাস্তায় দেখলাম, উনি অন্যায় করলো, কিন্তু ওনাকে আমি কিছু বলছি না, কেন? ওনার ইউনিফর্ম পরা আছে, উনি পুলিশের একজন অফিসার, উনি রাস্তার উল্টা পাশ দিয়ে গাড়ি চালায় চলে গেল, আমি বাধা দিলাম না, ঠিক আছে, কিন্তু আমি যখন যাইতে গেলাম উল্টা পাশ দিয়ে, তখন আমাকে বাধা দিল, বাট ওইখানে কিন্তু আইনের ব্যত্যয় ঘটলো। তো এখন আমার বক্তব্যটা হলো একদম পরিষ্কার যে আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, আমাদের দেশে আইন আছে, তার বাস্তবায়ন নেই, তা বাস্তবায়নটা সঠিকভাবে করেন, আমার জন্য সবার জন্য একই সমান করেন, তাহলে অটো সিস্টেমে চলে। দেখেন, আপনিও জানেন, আপনি একজন মানবাধিকার কর্মী হিসেবে বা সংগঠক হিসেবে আমি আপনাকে বলি, এই যে সরকারবাদী যে মামলাটা হয়, এই মামলাটা যখন করে এটা একটা পুরোটা বাণিজ্য করে ফেলে, বাণিজ্য হয় কিনা, তাহলে আপনাকে এই বাণিজ্যটা তো রোধ করতে হবে।
এই বাণিজ্য করতে গিয়ে আমাদের একজন, আমি তো একটু আগে বলছি সাধারণ মানুষ হয়রানি না, হচ্ছে। এখানে ওই যে বাণিজ্যটা করার মূল থিমটা হলো কোথায়, আপনাকে গোড়ায় যেতে হবে, আপনাকে রোগের আগে অবশ্যই, রোগটা অবশ্যই। চিহ্নিত করতে হবে, অবশ্যই। তারপরে আপনি ওষুধ দিবেন। ধন্যবাদ। এখন রোগটা হলো যে ওই যে আমি থানায় আসছিলাম 50 লাখ টাকা দিয়ে, আমাকে তো ওই টাকা তুলতে হবে। জি। এখন অজ্ঞাত আসামি আছে 1000। হ্যাঁ, যেভাবে অজ্ঞাত আসামির ভিতরে মিস্টার আমিনুল হক শাহিনও একজন, ওনাকে তুলে নিয়ে আসছি, আপনি এই মামলার আসামি। এখন শাহিন ভাই বললো যে ভাই আমার ছেড়ে দেওয়া কেটে বাঁচি, আমি টাকা 1 লাখ দিচ্ছি, আমাকে ভাই নামটা কেটে দাও। ওকে ভাই ঠিক আছে, 1 লাখ টাকা দেন, নামটা কেটে এটাই তো বাণিজ্য দাও। থেকে। সিস্টেমটা ওখানেই হচ্ছে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আজকে আমরা আমাদের এই আলোচনা অনুষ্ঠানে কেমন বাংলাদেশ চাই, এখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম। আমরা শুনলাম যে আইনের সুশাসন প্রতিষ্ঠা হওয়া দরকার। আইনের সুশাসন যদি প্রতিষ্ঠা হয় সমাজে, তাহলে আমাদের এই দেশ থেকে দুর্নীতি অনেকাংশে কমে যাবে। আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ চাই। সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন দুর্নীতিমুক্ত। আমরা যে যে স্থান থেকে, মানে যে যেখানেই আছি সেই স্থান থেকে যদি আমরা সোচ্চার কণ্ঠে বলি যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, মনে প্রাণে আমরা যদি এটা বলি এবং করি, তাহলে আমাদের এই দেশ দুর্নীতিমুক্ত হবে। সেই শুভ প্রত্যাশায় আজকের মতন শেষ করছি। আবারও দেখা হবে 16 বাংলা টিভির অন্য কোনো টকশো অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।